তো সেখান থেকে আজকে প্রথমে কিছু এমসিকিউ ডিসকাস করবো, ঠিক আছে? তো তোমরা অ্যান্সার করবে। তো তারপরে আমরা আমাদের পরের যে টপিক বা যেটা আমাদের জানতে হবে গণপরিষদ, সেটা সম্পর্কে আমরা এরপরে ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে কোন নিম্নলিখিত ভারতের সংবিধান কোন আইনকে বা মডেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে? কি হবে বলো? কি হবে উত্তর বলো? ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935। এটাই আমরা বলেছিলাম যে ভারত শাসন আইন 1935 অ্যাক্টকে বেস করে বা অ্যাক্টকে কেন্দ্র করে ভারতের যে সংবিধান, ভারতের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা গঠিত হয়েছিল। এবং এই ভারত শাসন আইন যেটা রয়েছে সেখানে প্রথমবার ফেডারেল গভর্নমেন্ট বা যেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, তার কথা আমরা এখান থেকে তৈরি করেছি। এটা মানে 1935 সালের ভারত শাসন আইনে এই ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়েছিল। এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কোশ্চেন আছে যে 1935 সালের ভারত শাসন আইনের কাঠামো কিরকম ছিল, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, আগের দিন এটা বলেছিল ভারতের সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এটা কোন দেশ থেকে গৃহীত বলো? কি হবে উত্তর? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র। ভেরি গুড। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রিয়াম্বেল নেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো তো, এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে কি থাকবে, এটা প্রথম কে সাজেস্ট করেছিল? দেখি এটা কারো মনে আছে নাকি? জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু এটা কোথায় বা কিভাবে এটাকে বলেছিল বলো, মনে আছে নাকি দেখি? মনে আছে কারো? জওহরলাল নেহেরু পেশ করেছিল কি? কি পেশ করেছিল সেটা বলো, মনে আছে নাকি? জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন, মনে পড়ছে? এইটা উত্তর বলতে হবে, বুঝতে পারিনি, মানে তো জানি। হ্যাঁ। আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশন। আচ্ছা বলো তো তাহলে অবজেক্টিভ রেজলিউশনটা কোন অধিবেশনে পেশ করা হয়েছিল? গণপরিষদের কোন অধিবেশন? গণপরিষদের প্রথম অধিবেশন, মনে পড়ছে আশা করি, যেখান থেকে আমাদের প্রিয়াম্বেলটা কিন্তু গ্রহণ করা হয়েছে। নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে যে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? সেকুলারিজম, আগের দিন আমরা বলছিলাম, আলোচনা করছিলাম ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম বলতে আমরা কি বুঝি। কি হবে? 2 নাম্বারটা মনে হচ্ছে, রাষ্ট্রনীতি প্রণয়ন। হ্যাঁ, অবশ্যই। দেখো, কখনোই এটা তোমাদের মনে হতে পারে না স্যার এটা ঠিক, প্রথমেরটা ঠিক, রাষ্ট্র সব ধর্মকে সমানভাবে সমর্থন করবে না, এটা ঠিক নয়। রাষ্ট্র সব ধর্মকে সমানভাবে সমর্থন করবে মানে ধর্ম নিরপেক্ষতা, কথাটা কিন্তু নয়। কথাটা উল্টো দিক থেকে ঠিক। কিন্তু অ্যাকচুয়াল ধর্মনিরপেক্ষতা কথার অর্থ হলো যে রাষ্ট্রের যে নীতি প্রণয়ন হবে, রাষ্ট্রনীতি প্রণয়ন হবে বা শাসন হবে, সেটা কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হবে না। দ্যাট ইজ কল সেকুলারিজম। হ্যাঁ, তার মানে এটাই যে রাষ্ট্র সব ধর্মকে সমানভাবে স্বীকৃত সমর্থন করবে, কিন্তু এটা ডাইরেক্ট অর্থে বা সমান অর্থে কিন্তু ঠিক নয়। মানে তোমাকে যদি বলা হয় যে দেখো, একটা গ্লাসে জল আছে, ঠিক আছে? তো অর্ধেক জল আছে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি তুমি কি দেখতে পাচ্ছ, তাহলে একজন বলবে গ্লাসটা অর্ধেক ভর্তি, আরেকজন বলবে গ্লাসটা অর্ধেক খালি। তাহলে কে ঠিক? বলো কে ঠিক? যে বলছে অর্ধেক ভর্তি সে ঠিক, না যে বলছে অর্ধেক খালি সে ঠিক? দুজনেই ঠিক। এবার আমি বলি না, তোমাকে একজনকে ঠিক বলতে হবে। তখন তুমি কি বলবে? তুমি বলবে যে যেহেতু এখানের ক্ষেত্রে কি হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা বলছে, দেখো ট্রাম্পটা বলছে নিরপেক্ষ। নিরপেক্ষ সে ব্যক্তি হয় যে কাউকে সমর্থন করে না, যে আমি ভাই নিরপেক্ষ। তার মানে অবশ্যই যেটা ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হবে না, সেটাকে আমরা সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা বলবো। ওকে, যেন ভুল না হয়। ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কোন জিনিসটাকে? প্রস্তাবনা।
প্রিঅ্যাম্বলকে বলা হয়, বা প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনাকে বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা। ভেরি গুড। আচ্ছা, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে ডিপিএসপি? ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড। ডিপিএসপি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? বাকিটা কি বলছো? স্যার আয়ারল্যান্ড। তাহলে আমাদের যে ডিপিএসপি নেওয়া হয়েছে সেটা আমাদের আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে। ঠিক আছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে। ভেরি গুড। আচ্ছা, ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করা হয়েছে? ভারতীয় তো পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রয়েছে, এটা কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? ব্রিটেন। গ্রেট ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেনের ক্ষেত্রে, ঠিক আছে, ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্টারি ব্যবস্থা, মানে যেভাবে ব্রিটেনের ক্ষেত্রে কি হয়, হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কি হয়, যে রাষ্ট্রের হেড হয় কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়। ঠিক আছে, প্রেসিডেন্ট হয়। সেরকম ব্রিটেনের ক্ষেত্রে কি হয়, কিং বা কুইন হয়। রাজা যে হয় বা কুইন হয়, তারা হচ্ছে হেড হয়। এবার প্রেসিডেন্টকে কি করতে হয়, আমাদের যে পার্লামেন্ট রয়েছে, সংসদ রয়েছে, সেই পার্লামেন্টের সঙ্গে সংযোগ ভাবে রুল করতে হয়। আর ওখানে কিং বা কুইনকে ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে রুল করতে হয়। ঠিক আছে, সেই কারণে আমাদের এখানে আর ব্রিটেনের মধ্যে একটাই পার্থক্য, আমাদের যে প্রেসিডেন্ট হয় বা রাষ্ট্রপতি হয় সেটা হেরিডিটারি নয়, কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে সেটা হচ্ছে হেরিডিটারি বা বংশানুক্রমিক ব্যাপার হয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে কোন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? বলো কি হবে উত্তর? ভারতের আদর্শ ও লক্ষ্য। ভারতের আদর্শ ও লক্ষ্য, একদম ঠিক। আমরা যদি প্রস্তাবনা পাঠ করি, প্রিয়াম্বল যদি পাঠ করি, প্রস্তাবনা পাঠ করি, তাহলে আমরা কি জানতে পারি, যে ভারত অ্যাজ এ নেশন হিসাবে ভারতের আদর্শ কি রয়েছে আর লক্ষ্য কি রয়েছে। এখানে বলাই রয়েছে আমরা ভারতের নাগরিক, আমরা ভারতকে একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে প্রকাশ করব। তার মানে সেটা কি, ভারতের একটা লক্ষ্য, ভারত কেমন দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ ভারতের আদর্শ লক্ষ্যকে রিপ্রেজেন্ট করছে। একদম ঠিক। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল? ও সরি, এটা বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতের প্রস্তাবনা? 42। হুম। তাহলে ভারতের প্রস্তাবনা কতবার কতবার সংশোধিত হয়েছিল? একবারই হয়েছিল। একবারই হয়েছিল, আর সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। তাহলে 42তম সংবিধান সংশোধন 1976 সালে কি করেছিল? ওই টার্ম গুলো যুক্ত হয়েছিল। কি বলো, কি বলছো বলো? টার্ম গুলো যুক্ত হয়েছিল, ডেমোক্রেটিক। মানে কে করেছিল? প্রাইম মিনিস্টার কে ছিল, পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী। এবং এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কেন বলা হয় মিনি কনস্টিটিউশন? মানে এখানে বলতে গেলে, মানে সমস্ত ধরনের যে আর্টিকেল রয়েছে এগুলো সবকিছু তিনি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন। ঠিক আছে, এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন হিসেবে বলা হয়েছে। মিনি কনস্টিটিউশন বোঝা গেল আশা করি এই যে জিনিসটা। তো মিনি কনস্টিটিউশন বলা হয়েছে এই কারণে। এবং এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, এই সময় ভারতের কি চলছিল, এমার্জেন্সি চলছিল। তোমরা হয়তো জানো, এটা হচ্ছে এমার্জেন্সি, ভারতের যে জরুরি অবস্থা। আর জরুরি অবস্থার সময় কি হয়, ফান্ডামেন্টাল রাইট সমস্ত কিছু অবলুপ্ত করা হয়। ঠিক আছে, জরুরি অবস্থা 21 মাস জরুরি অবস্থা চলছিল, 1975 থেকে 1977 পর্যন্ত, 1977 পর্যন্ত চলছিল। তাহলে এই জরুরি অবস্থার মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তার মানে এখানে যে যা যা অ্যাড করা হয়েছে সেটা বিরোধীদের সঙ্গে কোনো রকমের কনসাল্ট করে নয়। ঠিক আছে, তো তার মানে একটাই কথা, যে ইন্দিরা গান্ধী একমাত্র কনস্টিটিউশন বোঝেন, বাকি তো আম্বেদকর তো ফালতু লোক ছিল। এই হচ্ছে কথা। হ্যাঁ, একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
ইউকে। বলতে পারবে? ইউকে। ইউকে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম বা ইউকে, সিঙ্গেল সিটিজেনশিপ বা ইউকে, ঠিক আছে। ইউকে এটা আমরা নিয়েছি কোথা থেকে? আমাদের একক নাগরিকত্বের ধারণা ইউকে থেকে। তার মানে একক নাগরিকত্ব কথার অর্থই হচ্ছে এটা যে এই তুমি ভারতের যে কোনো রাজ্যেই জন্মাও, ভারতের মধ্যে তুমি যে কোনো রাজ্যে জন্মাও, তাহলে তোমার পরিচয় কি হবে? তুমি ভারতীয়, ঠিক আছে। তুমি যে কোনো রাজ্যেই যদি জন্মগ্রহণ করো, তাহলে কি হবে? তুমি ভারতীয় হিসাবে তোমার পরিচিত হবে। কিন্তু ইউএস এর ক্ষেত্রে, যেটা আমেরিকার ক্ষেত্রে কি হয়? তুমি যে প্রভিন্সে বা প্রদেশে জন্মগ্রহণ করবে, সেই জায়গার নাগরিকত্ব তুমি পাও। বাকি তারপর যদি তুমি এলিজিবল হও, তাহলে তুমি ইউকে নাগরিকত্ব, মানে ইউএস এর নাগরিকত্ব পাবে। আচ্ছা, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? লোকপালের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলেছিল লোকপাল। বলো বলো, পড়িয়েছিলাম। সুইডেন। সুইডেন থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, একদম পরিষ্কার উত্তর। লোকপালের ধারণা আমরা সুইডেন থেকে নিয়েছি, ঠিক আছে। লোকপালের ধারণা গ্রহণ করা হয়েছে সুইডেন থেকে। আচ্ছা, ভারতীয় সংবিধানে এই যে প্রস্তাবনার ধারণাটি কে প্রথম উত্থাপন করেন? প্রস্তাবনার ধারণা জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, জে এল নেহেরু, জওহরলাল নেহেরু প্রথম প্রস্তাবনার ধারণাটা উত্থাপন করেছিল। ভেরি গুড। এই যে একটু আগে অবজেক্টিভ রেজলিউশন বলছিলাম, কোন প্রকার ন্যায় বিচারের কথা বলা হয়েছে ভারতীয় মানে প্রস্তাবনায়? কোন ধরনের, কোন প্রকার ন্যায় বিচারের ধারণা বলা হয়েছে? বলো কি হবে? সবগুলি। সবগুলোই স্যার। হবে, ঠিক আছে, সবগুলোই হবে। যে প্রস্তাবনায় আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত কিছু ন্যায় বিচার, জাস্টিসের কথা সুপারিশ করা হয়েছে। আচ্ছা, পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আজকের দিনে জনস্বার্থ মামলা প্রত্যেকেই দুদিন ছাড়া ছাড়া করতে পারে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। ইউএসএ। ইউএসএ, ঠিক আছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে যেটাকে পিআইএল আমরা বলে থাকি, সেটা ইউএস থেকে নেওয়া হয়েছে। পিআইএল ব্যাপারটা হচ্ছে কোন রকম কোনো কেস যদি বন্ধ হয়ে যায় বা হঠাৎ তার জাজমেন্ট এসে গেছে, পরে যদি মনে হয় এই সংক্রান্ত নতুন কোনো তথ্য এসেছে, তখন তুমি জনস্বার্থ মামলা করতে পারো। পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বা তোমার মনে হলো এটা করলে ভারতের ক্ষতি হবে, তো তুমি পিআইএল করো। তোমার কথা শোনার জন্য অবভিয়াসলি কোর্ট বসে আছে, কোনো সমস্যা নেই। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিউ এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? স্যার ইউএসএ। কানাডা। জুডিশিয়াল, না, জুডিশিয়াল রিভিউ এর ধারণা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে তো? বলো, শোনা যাচ্ছে? স্যার এটা কি দেখালেন আমি কিছু বুঝতে পারিনি, মানে কিছু দেখিয়েছিলেন, আমার স্ক্রিনে কিছু আসেনি। না, কাউকে তো কিছু। আচ্ছা, দেখা যাচ্ছে তো? এই তো এই কোশ্চেনটার পরে আর কিছু হয়নি এখন। এটা হয়েছে আচ্ছা না? আচ্ছা। হুম। প্রস্তাবনায় প্রতিফলিত, হ্যাঁ বলো। স্যার আমি সাবজেক্টের ক্লাসে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট স্যার দেখো আলোচনা করবে, এটা রেকর্ডিং, এটা অ্যাকচুয়ালি ওই নতুন ব্যাচেরই হচ্ছে তো, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি চলে যাও, ওখানে স্যার সাবজেক্টটা করাবে তো, আচ্ছা রেকর্ডিং এটা স্যার, দেখে নেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। প্রস্তাবনায় প্রতিফলিত সাম্য, স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে কোথা থেকে? বলো, পড়িয়েছিলাম। ফরাসি বিপ্লব থেকে। ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এই ধারণা, কনসেপ্টটা এসেছে। ভেরি গুড। আচ্ছা, সংবিধানে আরেকবার দেখেন। বর্ণিত কোনটা বাবা? এই এটা হ্যাঁ স্যার, হ্যাঁ। একটু দেখুন। হুম হুম, ঠিক আছে ঠিক আছে, বলবে যেটা হবে আরেকবার বলবে, স্যার এটা আরেকবার দেখান বলবে, হ্যাঁ। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা
কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। বলো, বলা উচিত। সুইডেন স্যার, সুইডেন। সুইডেন। ঠিক বলছো না ভুল বলছো? পাবলিক ইউএসএ। অ্যাকাউন্টস কমিটি। মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে এই কথাটা আমাকে বলো তো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি কাজটা করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি কাজ করে সেটা আগে বলো। বলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি করে? আমি আগের দিন এক্সপ্লেন করছিলাম, বলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কেন ভুল হচ্ছে, কেন এটা তো বলা উচিত। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলেছিলাম যে সরকার রয়েছে, যে গভর্নমেন্ট রয়েছে, সেই সরকার যে রিপোর্ট পেশ করে বা সরকার যে খরচ করে, সরকারের যে খরচ, সেই খরচটা কোথায় কি করেছে সেই খরচ সম্পর্কে আলোচনা, বা বলতে পারো যে সরকারের যে বাজেট পর্যালোচনা করে। ঠিক আছে, বাজেট পর্যালোচনা করে, তার মানে সরকারের বাজেট পর্যালোচনা কে করবে? নিশ্চয় সরকার করবে না, কে করবে? বিরোধী যারা হবে তারা করবে। সেই জন্য এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান হয় বা সভাপতি হয়, সে হয় কি বিরোধী দলনেতা। বুঝা গেছে? বিরোধী দলনেতা হয় এর চেয়ারম্যান বা সভাপতি বাজেট পর্যালোচনা করে। যেই কনসেপ্ট অবভিয়াসলি আমাদের নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে, মনে থাকবে। কারণ আমাদের এই যে কনসেপ্ট বিরোধী দলনেতার যে ডেজিগনেশন, একটা জিনিস মাথায় রাখবে যে বিরোধী দলনেতা যে হয় তার ডেজিগনেশন কিন্তু যদি রাজ্য স্তরে হয় তাহলে বিরোধী দলনেতার যে ডেজিগনেশন বা পদমর্যাদা সেটা কিন্তু চিফ মিনিস্টারের সমতুল্য হয়। আর যদি কেন্দ্রের ক্ষেত্রে হয় তাহলে সে প্রাইম মিনিস্টারের সমতুল্য হয় বিরোধী দলনেতা। ঠিক আছে, এই জন্য যখন এই আমাদের এই লোকসভা বিধানসভা নির্বাচনের সময় যখন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন কিন্তু যথেষ্ট মানে গন্ডগোল তৈরি হয়েছিল। কারণ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা মানে বেসিক্যালি একজন মানে মানে চিফ মিনিস্টারের লেভেলের কাউকে অ্যারেস্ট করা। ঠিক আছে, সেই জন্য খুব মানে ব্যাপার ছিল। তাই আচ্ছা, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? বলো। বলেছিলাম রেসিডিউয়ারি পাওয়ার, পাওয়ার ডিস্ট্রিবিউট করার পরে যে কেন্দ্র থাকবে, কেন্দ্র সরকার থাকবে, তার হাতে বেশি পাওয়ার দেয়া থাকবে। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? বলো, বলা উচিত, বলা উচিত, ভুল বললে হবে, বলতে হবে। কানাডা থেকে নেওয়া হয়েছিল, তাই তো? এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল কোথা থেকে? কানাডা থেকে। নেক্সট, নিম্নলিখিত কোন দেশগুলির মধ্যে কোন দেশটির লিখিত সংবিধান নেই? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? লিখিত সংবিধান নেই মানে অলিখিত সংবিধান কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান নেই বাবা, পড়াইনি? হ্যাঁ, ইউকে স্যার। ইউকে বা ব্রিটেন বা ইংল্যান্ড। আমেরিকার যে কনস্টিটিউশন বা সংবিধান যেটা, সেটা কি পৃথিবীর প্রথম সংবিধান। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম সংবিধান এবং প্রথম লিখিত সংবিধান। প্রথম লিখিত সংবিধান, প্রথম সংবিধান এবং পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান। এবার সব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, তাহলে অবভিয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। আর ভারতবর্ষের হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংবিধান। আর জার্মানির সংবিধানও লিখিত সংবিধান। জার্মানির সংবিধানকে বলা হয় ওয়েমেনার কনস্টিটিউশন, মানে ওয়েমেনার। ঠিক আছে, ওয়েমেনার সংবিধান বলা হয়। এবার এটা ওয়েমেনার কেন বলা হয়? একটা শহর রয়েছে ওয়েমেনার, সেখানে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে সরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এই সংবিধানটা রচনা করা হয়েছিল লিগ অফ নেশনের সভাপতিত্বে। ঠিক আছে, যেটা পরবর্তীকালে খুব ভালো সংবিধান ছিল, কিন্তু এটাকে লিগ অফ নেশন সেভাবে কার্যকরী করতে পারেনি, ভার্সাই চুক্তি এক্সেট্রা এক্সেট্রা ছিল। তো যাই হোক, সে আমি খুব বেশি আর বলছি না। আচ্ছা, রেসিডিউয়ারি পাওয়ার, রেসিডিউয়াল পাওয়ারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা। কানাডা। রেসিডিউয়ারি পাওয়ারের যে ধারণা কানাডা। আমি অলরেডি বলেছি, যেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। এই যে শক্তিশালী কেন্দ্র সহযোগে সেরকম ব্যাপার, রেসিডিউয়ারি পাওয়ার, দ্যাট ইজ কল কানাডা। কততম সংবিধান সংশোধনের দ্বারা ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র
এবং সংহতি যুক্ত করা হয়েছে। একটু আগেই কথাটা হচ্ছিল। কি হবে বলো? 1976 1976 76 সালে 1976 কততম অ্যামেন্ডমেন্ট? হ্যাঁ, কততম 42তম অ্যামেন্ডমেন্ট? 42 42 তম একটু আগেই বলা হয়েছিল 42 42তম ইন্দিরা গান্ধীর সময়। ঠিক আছে? ইন্দিরা গান্ধী। আগের দিন আলোচনা করেছিলাম কোন বেসিসে তিনি এটা করেছিলেন, কেন করেছিলেন। আচ্ছা। আ নির্দেশাত্মক নীতির ধারণা। এটা আমি একটু আগেই বলছিলাম। কি হবে? আয়ারল্যান্ড বিপিএস আয়ারল্যান্ড আয়ারল্যান্ড। এটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এটা একটু আগেই হচ্ছিল আয়ারল্যান্ডের আইন থেকে এটাকে নেওয়া হচ্ছে। দেখো, তো মোটামুটি আমরা হচ্ছে যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা হচ্ছে এমসিকিউ গুলো হচ্ছে পড়েছো, মানে পড়েছো আর অনেকে পড়োনি। ঠিক আছে? বাট একটু পড়াশোনা করতে হবে। ঠিক আছে? একটু না পড়াশোনা করলে এগুলো কিন্তু হবে না। হ্যাঁ? আচ্ছা। এবার আমি কয়েকটা এমনি কোয়েশ্চেন জিজ্ঞেস। কোয়েশ্চেন আনসার কি এক থেকেই আলোচনা হয়েছে? হ্যাঁ, এক থেকে আলোচনা হয়েছে। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা তো আসেনি এতক্ষণ ওই জন্য। না, তোমাদের তো যারা ওল্ড ব্যাচ তোমাদের তো ম্যাথ ক্লাস আছে। তোমাদের তো ম্যাথ ক্লাস হচ্ছে, স্যার তো ক্লাস নেবেন। এবার হচ্ছে যেহেতু হচ্ছে ছিল কি বলে তোমাদের এটা তো ওল্ড ব্যাচ নতুন ব্যাচে ক্লাসটাই হচ্ছে। এবার তোমরা হচ্ছে বেকার অনেক কম জয়েন করেছিল পুরোনো ব্যাচে। আমি বললাম নতুন মানে ওল্ড ব্যাচেও আমি দিয়ে দিলাম লিঙ্কটা, যারা যারা করবে আমাদের ম্যাথ ক্লাস হবে, ম্যাথ আচ্ছা আচ্ছা, ক্লাসে ঠিক তখন আছে। করবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি আচ্ছা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো হুম, আসেনি লিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে। এগুলো কি আচ্ছা, দিয়ে কিছু দেবেন মানে গ্রুপে হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো। সেটটা? পিডিএফ কাল হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো, একদম একদম পিডিএফ দিয়ে দেবো। আর আগের দিন কালকেও যে জিকে গুলো করিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ড স্যার করে দেবো, দিয়ে পিডিএফ আমি সেভ করে রাখছি, আমি সেন্ড সেন্ড করে দেবো, ওটা চিন্তা করতে হবে না, আমি সেন্ড করে দেবো। হুম, আচ্ছা, এবার আমি কয়েকটা এমনি কোশ্চেন জিজ্ঞেস করি। ঠিক আছে? ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। কোশ্চেনটা ভালো করে শোনো। যে আমাদের যে মানে আমরা যে ভোট দিই, এই যে আমাদের কিছুদিনের পরে ভোট দেওয়ার আছে, ভোট দান যে রয়েছে, ঠিক আছে? তোমরা যে ভোট দিচ্ছ বা ভোট দান করছো, সেটা কিসের ভিত্তিতে বা মানে প্রস্তাবনার কোন টার্মের ভিত্তিতে তুমি ভোট দান করতে পারো? কোশ্চেনটা হচ্ছে প্রস্তাবনায় উল্লেখিত কোন টার্ম বা কোন শব্দের ভিত্তিতে জনগণ ভোট দানের অধিকার পায়? ঠিক আছে? অপশন লাগবে না, গণতান্ত্রিক নিজেরা বলতে পারো। একদম অ্যান্সার হচ্ছে ডেমোক্রেটিক। গণতান্ত্রিক। একদম অ্যান্সার হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে? ভেরি গুড, বুঝতে পেরেছো কোশ্চেনটা। আচ্ছা, এবার আমাকে একটা কোশ্চেন বলো। স্যার, গণতন্ত্র আর প্রজাতন্ত্রটা একটু বলে দেবেন? ভেরি গুড, আগের দিন তো আলোচনা করেছিলাম। আগের দিন ক্লাস করোনি না? না আগের দিনের স্যার, ক্লাস। করা হয়নি। ওকে, ঠিক আছে, সেই না। তাহলে আমি রেকর্ডিং দেখে নেব। আচ্ছা, আমি বলে দিচ্ছি গণতন্ত্র আর প্রজাতন্ত্র। গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেটিক, আর প্রজাতন্ত্রের ইংলিশ হচ্ছে রিপাবলিক। জিনিসটা বুঝো, দুটোর মধ্যে কি পার্থক্য। গণতান্ত্রিক অধিকার মানে এই যে জনগণ, মানে আমাদের সাপোজ ধরো ভারতের যে নাগরিকরা রয়েছে, তারা যে ভোট দিতে পারে। ভালো করে বলো, ভালো করে বুঝবে। একজন মানুষ যারা রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার, তুমি ভোট দিতে পারছো, এটা কি তোমার গণতান্ত্রিক অধিকার। তুমি যদি ভোট দিতে না পারো, তার মানে যে দেশে ভোট 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 হয় না সেই দেশ ডেমোক্রেটিক নয়, কোনোদিনই হতে পারে না। তাহলে তুমি যে ভোট দিতে পারছো, যে জনগণ ভোট দিচ্ছে, তার মানে সেই দেশে গণতন্ত্র রয়েছে। তাহলে সেটা হয়। এবার বলবে প্রজাতন্ত্র বা রিপাবলিক কি? এই যে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হচ্ছে, ভালো করে বোঝো। এই যে প্রতিনিধি নির্বাচন হচ্ছে, এই যে তোমরা ভোট দিচ্ছ কাকে? একজন এমএলএ কে অথবা এমপি কে তুমি ভোট দিচ্ছ। তাহলে সেই এমএলএ বা এমপি কি করবে? ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে আমাদের বা জনগণের উপরে সে কি করবে? রুল করবে বা শাসন করবে। সেটাকে বলা হয় প্রজাতন্ত্র। এবার বুঝতে পেরেছো আশা করি কথাটার উপর পার্থক্য। হ্যাঁ স্যার, গণতন্ত্র হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার 100%? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করি এখানে, যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আগের দিন আলোচনা করেছিলাম। ইউএসএ। রাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ইউএসএ। সোভিয়েত ইউএসএ তো ভুলে গেছে। সোভিয়েত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি।
যেভাবে প্রেসিডেন্ট আয়ারল্যান্ড থেকে, ভেরি গুড, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, ওকে। আর রাষ্ট্রপতির যে অপসারণ পদ্ধতি, যেটাকে আমরা ইমপিচমেন্ট বলি, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? অপসারণ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। অপসারণ ইউএসএ থেকে। আচ্ছা, আচ্ছা, আজকে একটু আমি প্রস্তাবনাটা একটু ডিসকাস করে দিই, ঠিক আছে। প্রস্তাবনাটা আজকে একটু ডিসকাস করে দিই তোমাদের। তো ভারতীয় সংবিধানের ক্ষেত্রে আমাদের যে সোর্সটা আমরা পড়ে নিয়েছি, উৎসটা আমরা পড়ে নিয়েছি। এবার আমরা আজকে একটু আলোচনা করব প্রস্তাবনা সম্পর্কে। প্রিঅ্যাম্বল কি বা প্রস্তাবনা। তো প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথমেই ডিসকাস করলাম, বা প্রিঅ্যাম্বল সম্পর্কে আমরা ডিসকাস করলাম কি, যে এটা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু, মানে প্রথম যে আমাদের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, ঠিক আছে। তো তিনি প্রথম যে অবজেক্টিভ রেজলিউশন, যেটাকে আমরা উদ্দেশ্যমূলক প্রস্তাব বলেছি, সেই অবজেক্টিভ রেজলিউশন থেকে তিনি এটা গণপরিষদে পেশ করেছেন। প্রস্তাবনা বা যেটা তিনি অবজেক্টিভ রেজলিউশন থেকে অবজেক্টিভ রেজলিউশন থেকে তিনি অবজেক্টিভ রেজলিউশন থেকে আমাদের এই যে প্রস্তাবনাটা গ্রহণ করা হয়েছে। এবার প্রথম এখানে একটা কোশ্চেন পড়ে, কিরকম, যে কোন দেশের সংবিধানে, ভালো করে কোশ্চেনটা শুনবে, কোন দেশের সংবিধানে প্রথম প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল? ভালো করে বুঝুন। প্রথম প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল কোন দেশের সংবিধানে যুক্ত করা হয়েছিল? বলতে পারবে কোন দেশের সংবিধানে প্রথম প্রস্তাবনা? একদম, অ্যান্সার কিন্তু সেম হবে ইউএসএ। তার মানে বুঝতে পারছো যে ইউএস এর যে কনস্টিটিউশন কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রস্তাবনা প্রথমে কিন্তু সেখানেই অ্যাড হয়েছিল। আর এইটা যদি কোশ্চেন আসে যে প্রস্তাবনা, যে প্রিঅ্যাম্বল যেটা রয়েছে, যে অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করা হয়েছিল, এটা কোন বছর এটা পাস হয়েছিল? পাস হয় কোন বছর? অপশন দেওয়া আছে 1946, 1947, 1948, 1949। কি বলবে? 49। 47। 1947 সালে, ঠিক আছে। এই জিনিসগুলো দেখো, তোমরা যারা 49 বলছো, এই সেন্সে বলছো সংবিধান কার্যকরী হয়েছিল বলে, সেই কারণে আমি বুঝতে পারছি, কিন্তু অ্যান্সার ওইভাবে হবে না। অ্যান্সার হবে কি 1947 সালে, 1947। তাহলে 46 ডিসেম্বরে অধিবেশন শুরু হয়েছিল, কিন্তু পাস হয়েছিল 1947 সালের জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে ছিল 22 জানুয়ারি, ঠিক আছে, 22 জানুয়ারি এটা পাস হয়েছিল। তো এই যে সংবিধানটা তৈরি হয়েছিল, আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলেছিলাম, হয়তো প্রস্তাবনার যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেটা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? প্রস্তাবনার ল্যাঙ্গুয়েজ? স্যার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ভেরি গুড। অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনার যে ভাষা বা ল্যাঙ্গুয়েজটা গ্রহণ করা হয়েছে। সিম্পল ব্যাপার, আশা করি মনে আছে। এবার আমাদের যে সংবিধানটা রয়েছে, আমাদের যে সংবিধান যে রয়েছে, সেখানে আমরা অলরেডি আলোচনা কম বেশি জানি যে আমাদের যে সংবিধানটায়, যে সংবিধানে আহ, মূলত কবে গৃহীত হয়েছিল, কবে কার্যকরী হয়েছিল, সেগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমি লিখে দিয়েছি। আর আমাদের যখন মূল সংবিধান ছিল, সেই মূল সংবিধানের প্রস্তাবনাতে 3টে টার্ম ছিল, ঠিক আছে। মূল সংবিধানের প্রস্তাবনাতে 3টে টার্ম ছিল। কি কি ছিল? প্রথমে ছিল, বলো কি কি ছিল? সার্বভৌম, ঠিক আছে। তারপর কি ছিল? গণতান্ত্রিক। গণতান্ত্রিক ছিল। আর শেষে কি ছিল? সাধারণতন্ত্র সাধারণতন্ত্র। বা প্রজাতন্ত্র। সেম ব্যাপার, কোনো সমস্যা নেই। তার মানে মূল সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ছিল সার্বভৌম, অর্থাৎ যেটাকে আমরা বলি সভরিন, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি সভরিন। গণতান্ত্রিক, যেটাকে আমরা কি বলি ডেমোক্রেটিক। আর সাধারণতন্ত্র, যেটাকে আমরা বলি রিপাবলিক। এক্ষুনি আমি আলোচনা করলাম যে রিপাবলিক আর ডেমোক্রেটিকের মধ্যে কি পার্থক্য। এরপরে 1976 সালে 1976-এ 42তম সংবিধান সংশোধন হয়, যেখানে ইন্দিরা গান্ধী এর সাথে 2টো টার্ম যুক্ত করেছিল। কি টার্ম যুক্ত করেছিল? প্রথমত তিনি যুক্ত করেছিলেন কি টার্ম, যে বলো কি term? ধর্মনিরপেক্ষ। তাহলে প্রথমে তিনি অ্যাড করেছিলেন সমাজতান্ত্রিক, ঠিক আছে। সমাজতান্ত্রিক টার্মটা প্রথম, মনে রাখবেন।
তারপর ছিল ধর্ম নিরপেক্ষ, আর লাস্ট অফ অল কি সংহতি, এই টার্মটাও কিন্তু ভাগ করে অ্যাড হয়েছিল। সমাজতান্ত্রিক কথার অর্থ হচ্ছে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষর কথার অর্থ হচ্ছে সেকুলার, সংহতি কথার অর্থ হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটা অ্যাড করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু প্রস্তাবনা যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে একবারই সংশোধন করা হয়েছে। এবং এই যে প্রস্তাবনা প্রিএম্বেল, এটা কিন্তু মাথায় রাখবে নন জাস্টিসেবল। প্রিএম্বেল নন জাস্টিসেবল। নন জাস্টিসেবল কথার মানে কি? নন জাস্টিসেবল কথার মানে মানে কি? স্যার আদালতে বিচারযোগ্য নয়। আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। ঠিক আছে? মানে যেমন ভাবে আমাদের ডিপিএসপি রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, সেরকম প্রস্তাবনা নন জাস্টিসেবল, আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। এবার দেখো, এগুলো তো হয়ে গেল আমাদের খুব ভালো ব্যাপার, কোনো সমস্যা নেই, আমরা খুব ভালোভাবে। আর এই যে সংবিধানকে কি বলা হয়? সংবিধানকে বলা হয় আমাদের ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাকে কি বলা হয়? সংবিধানের দর্শন বলা হয়। সংবিধানের দর্শন বলা হয় কাকে? আমাদের প্রিয়াম্বলকে। কেন? কারণ সংবিধানের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে। ফিলোসফি, এই আমাদের লক্ষ্য, এই আমাদের এই সেই, এটাকে বলে ফিলোসফি। ভারতীয় সংবিধানের দর্শন বা ফিলোসফি হিসাবে কনসিডার করা হয়ে থাকে। বলো, এটা যদি লেখা হয় বলবে। তারপরে আমি তোমাদের কয়েকটা কেসের কথা বলবো, যে কেসগুলোতে এই প্রস্তাবনার উপরে হয়েছিল, সেই কেসগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, এই পেজটা মুছে দিলাম। এটা কিন্তু আর আসবে না ঘুরে, কারণ স্ক্রিনে লিখছি, কিন্তু আর চাইলে আসবে না। যদি মনে হয় স্ক্রিনশট নেওয়ার কারণ নিতে পারো, পেজটা আর আসবে না কিন্তু। ওকে, ক্লিয়ার করলাম। এবার এবার এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের যে প্রস্তাবনা বা প্রিএম্বেল যে ছিল, সেটাকে কি আদেও সংশোধন করা যাবে? ঠিক আছে, যে প্রিএম্বেল যেটা রয়েছে সেটা কি সংশোধন যোগ্য? আমাদের যে প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল রয়েছে সেটা কি সংশোধন করা যাবে বা সংশোধনযোগ্য? এই কোশ্চেনটা আমাদের এসেছিল। কবে এসেছিল? 1973, 1973 সাল। 1973 তে এই প্রশ্নটা সুপ্রিম কোর্টের কাছে উঠেছিল এবং সেই সুপ্রিম কোর্টে ওঠার পেছনে কারণ ছিল একটা বিখ্যাত কেস। সেই কেসটার নাম ছিল কেশবানন্দ ভারতী, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা। এই কেসটা 1973 সালে হয়েছিল এবং এই কেসটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির ক্ষেত্রে সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট কেস ছিল। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য সরকারের মামলা। এটা অবভিয়াসলি সুপ্রিম কোর্টের একটা কেস ছিল। ঠিক আছে, তো এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে, অনেক কিছু জাজমেন্ট রয়েছে, অনেকের আমাদের মানে ডেমোক্রেসির মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এই জন্য এই কেসটার গুরুত্ব প্রচুর রয়েছে। তো এই কেশবানন্দ ভারতী মামলা যখন একটা দেয়া হয়েছিল, তো এই কেশবানন্দ ভারতী মামলায় প্রশ্ন এসেছিল যে আমাদের যে আর্টিকেল 368 রয়েছে, আমাদের আর্টিকেল 368 রয়েছে, যার মাধ্যমে কি করতে পারি? আমরা সংবিধান সংশোধন করতে পারি। ঠিক আছে, আমরা তো জানি যে সংবিধান সংশোধন করতে পারি আর্টিকেল 368 এর মাধ্যমে। এটা আমাদের রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। খুব ভালো কথা, সুন্দর কথা, ভালো লাগলো শুনে। তো এই আর্টিকেল 368 অনুযায়ী আমি কি প্রস্তাবনাও সংশোধন করতে পারবো? এটা প্রশ্ন ছিল যে সংবিধানে অন্য কিছু সংশোধন করতে পারি, আমরা কি প্রস্তাবনাও সংশোধন করতে পারবো? এটা ছিল আমাদের প্রথমবার মানে এই কেশবানন্দ ভারতী মামলা। তো অবভিয়াসলি এটা সুপ্রিম কোর্টের কাছে একটা বড় প্রশ্ন ছিল। সেই প্রশ্নের জবাবে কেশবানন্দ ভারতী মামলার যে জাজমেন্ট বা দেওয়া হয়েছিল, মানে মত দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 368 নাম্বার ধারা অনুযায়ী আমাদের যে প্রস্তাবনা রয়েছে, প্রিয়াম্বেল রয়েছে বা মানে প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে।
এই যে আমাদের প্রস্তাবনা যে প্রশ্নটা এসেছিল যে প্রস্তাবনাকে কি সংশোধন করা যাবে? বলল হ্যাঁ। আর্টিকেল 360 অনুযায়ী প্রস্তাবনা সংশোধনযোগ্য। ঠিক আছে? কিন্তু একটা সমস্যা আছে কি? যে প্রস্তাবনা সংশোধন করা গেলেও কি হবে? যে আমাদের যে সংবিধান যে রয়েছে তার মধ্যে একটা বেসিক জিনিস আছে, গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো। ঠিক আছে? সেই মৌলিক কাঠামো কিন্তু পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? যেগুলোকে মৌলিক কাঠামো রয়েছে, সেই মৌলিক কাঠামো কিন্তু পরিবর্তনযোগ্য নয়। মানে তুমি সংবিধান সংশোধন করতে পারো। কিন্তু মৌলিক কাঠামো তুমি পরিবর্তনযোগ্য নয়, পরিবর্তন করতে পারবে না। এবার বড় কথা ভালো একটা জাজমেন্ট দিল। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্টের মধ্যে বলেনি যে মৌলিক কাঠামোর মধ্যে কোন জিনিস অ্যাকচুয়ালি ইনক্লুডেড করা হচ্ছে। ঠিক আছে? সেটা কিন্তু বলেনি। তো এইজন্য একটা গন্ডগোল রয়ে গেছে যে কি হবে? অর্থাৎ জাজমেন্ট তো এলো, ভালো কথা। কিন্তু তার অ্যাকচুয়াল কি কাজ সেটা কিন্তু কিছু হলো না। এজন্য পরীক্ষায় আসে যে কোন কেসের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। মানে ১ম বার জাজমেন্ট আসে বা রায় কোন কেসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মানে প্রস্তাবনা সংশোধন করা যায় কিন্তু মৌলিক কাঠামো নয়। সেটা হবে কেশবানন্দ ভারতী মামলা। এই কথাটা তোমরা লিখে রাখো। এবার এখানে একটা প্রশ্ন আছে। ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আছে যে কোন কেসের জাজমেন্টে বলেছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ভালো করে বুঝবে। ১ম কোন কেসে দেওয়া হয়েছিল যে প্রস্তাবনা প্রিঅ্যাম্বল এটা কোনো সংবিধানের অংশ না। কেউ বলতে পারবে উত্তর কি হবে? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। এই জাজমেন্ট ১ম সুপ্রিম কোর্ট কোন কেসের ভিত্তিতে দিয়েছিল? এটা ডাইরেক্ট কোশ্চেন আছে। পারবে? এটা ছিল পেরুবাড়ি ইউনিয়ন মামলা। ঠিক আছে? কবে হয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন মামলা? 1960 1960 এ। ঠিক আছে? এবার বেরুবাড়ি কি ছিল? পাকিস্তানের কিছু অংশ যেগুলো ভারতের সঙ্গে ছিল, বেরুবাড়ি হস্তান্তর হয়েছিল। সেই বেরুবাড়ি ইউনিয়ন একটা মামলা হয়েছিল। সেখানে এই জাজমেন্টটা এসেছিল যে প্রস্তাবনা সেটা কোনো সংবিধানের অংশ না। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটা ভূমিকা। ঠিক আছে? যে প্রস্তাবনার মধ্যে যে কথাগুলো বলা আছে সেগুলো সংবিধানের যে বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করে, কিন্তু উদ্দেশ্যকে রিপ্রেজেন্ট করে। ভালো করে বুঝো। এই কেসে জাজমেন্ট ছিল যে আমাদের যে প্রিঅ্যাম্বল বা প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনা কি করছে? প্রস্তাবনা আমাদের সংবিধানের উদ্দেশ্যের কথা বলছে। ঠিক আছে? এটা সংবিধানের উদ্দেশ্যের কথা বলছে, কিন্তু এটা সংবিধানের কোনো অংশ না। যেমন তোমাদের যদি একটা কথা বলি যে তোমরা যখন একটা কোনো বই কেনো, বইয়ের আগে একটা দেখবে লেখা থাকে আ ফার্স্ট পেজে সূচনা। লেখা থাকে তো সূচনা বা ভূমিকা। লেখা থাকে তো বইয়ের ১ম এ? Yes, sir. তো এই সূচনা বা ভূমিকা কি বইয়ের অংশ? বইয়ের অংশ নয়। এখানে রাইটার কি করে ডিক্লারেশন দেয় যে এই বইয়ের মাধ্যমে আমি এই জিনিস রিপ্রেজেন্ট করতে চাইছি। তো প্রস্তাবনাও হচ্ছে সেরকম ব্যাপার। ওকে? এইজন্য এটা ১ম জাজমেন্ট দিয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন মামলা 1960 1960 এ। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট জাজমেন্ট ছিল। এবার এখানে একটা প্রশ্ন আছে যে কোন কেস ১ম এটা বলে যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। যে প্রস্তাবনাকে সংবিধান থেকে কখনো বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। এটা ১ম বার কোন জাজমেন্টে প্রকাশ পেল বা কোন জাজমেন্ট এটা জানালো? এটার অ্যান্সার হবে কি? কেশবানন্দ ভারতী মামলা। না, কেশবানন্দ ভারতী মামলা। গোপালন যে মামলাটা ছিল সেটা ১৯৫০ এর ছিল। সেখানে বলা হয়েছিল, আচ্ছা গোপালন মামলাটাও বলে দিচ্ছি। ঠিক আছে? যেটা তোমরা বুঝতে পারছি যেটা নিয়ে গন্ডগোল হয়তো একটু করে ফেলেছো। 1973। আচ্ছা, আরেকটা ইম্পোর্টেন্ট কেস ছিল। সেই কেসটা একটু জাস্ট লিখে রাখো। সেটা হচ্ছে এ কে গোপালন বনাম মাদ্রাজ, সরি গোপালনটা মাদ্রাজের কেস ছিল। গোপালন বনাম
মাদ্রাজ রাজ্য মামলা। এই যে কেসটা ছিল, এটা 1950-এর কেস ছিল, 1950s-এর কেস ছিল। এখানে কি কথাটা বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যে আমাদের যে জনগণ রয়েছে, ভারতের যে জনগণ রয়েছে, ঠিক আছে, জনগণ হচ্ছে ভারতের জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এটা কোশ্চেন আসতে পারে, কোন কেসের জাজমেন্ট অনুযায়ী ভারতের জনগণকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করা হয়েছে? সেটা হচ্ছে গোপালন মন। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার হ্যাঁ হয়েছে? স্যার। হুম। এবার এই কেশবানন্দ ভারতী মামলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবার দেখো পরবর্তীকালে আরো কিছু কেস হয় যেখানে জাজমেন্ট গুলো দেয়। বোমাই মামলা ছিল, এলআইসি মামলা ছিল, সেগুলোর কথা আমাদের লাগবে। এবার আমাদের কয়েকটা স্টেটমেন্ট লাগবে, যে স্টেটমেন্ট গুলো প্রস্তাবনা সম্পর্কে বলা হয়েছিল। প্রথমত, প্রস্তাবনাকে বলা হয়েছে যে পলিটিক্যাল হরোস্কোপ। হরোস্কোপ মানে সকালবেলা ওই যে ইয়ে পড়ে, ঠিক আছে, পলিটিক্যাল হরোস্কোপ। এটা প্রথমে কে বলেছিল? এটা বলেছিল কে কে মুন্সি। কে এম মুন্সি, বলেছে পলিটিক্যাল হরোস্কোপ। ঠিক আছে, প্রস্তাবনাকে বলেছে একই টোন, একই নোট টু দ্য কনস্টিটিউশন। কে বলেছে? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্গার। আর্নেস্ট বার্গার। ঠিক আছে, এই আমাদের প্রস্তাবনাকে বলেছে যে সংবিধানের আত্মা। এটা কে বলেছে? ভার্গব। ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব। ঠাকুর দাস ভার্গব। এবার বি আর আম্বেদকর এসে বাবু কিসে গুলিয়ে ফেলেছ? আর্টিকেল 32, সেটাকে সংবিধানের হার্ট এন্ড সোল বলেছে বি আর আম্বেদকর। হার্ড অ্যান্ড সোল। সেটা আর্টিকেল 32, সেটা বাবা প্রস্তাবনা নয়। হ্যাঁ, সংবিধানের আত্মা বলেছে ঠাকুর দাস ভার্গব, প্রস্তাবনা দুটোর মধ্যে গুলিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, প্রিয়াম্বেলকে বলা হয়েছে আইডেন্টিটি কার্ড। কে বলেছে? পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড। কে বলেছে? তার নাম হচ্ছে নানা নানা পালকিওয়ালা। পালকিওয়ালা। নানা পালকিওয়ালা। এই স্টেটমেন্ট গুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, ওকে, মোটামুটি দেখো এগুলো আমাদের টার্মের মধ্যে অন্যতম। তো প্রস্তাবনাটা একটু, এই জিনিসটা একটু বাকি ছিল, সেটা আমি আজকে করিয়ে দিলাম। তো পরের দিন আমরা আলোচনা করব যে আমাদের যে কি বলে, আমাদের গণপরিষদ গঠন থেকে শুরু করে কিভাবে আমাদের ভারতের গণপরিষদ গঠিত হলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার ভিত্তিতে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হলো ইন্টারিম গভর্নমেন্ট। ঠিক আছে, একটু জিনিসগুলো মানে পরের দিন আমরা একটু কনস্টিটিউশনে যে হিস্ট্রির কথাবার্তা, যে কিভাবে অ্যাক্ট হলো এ হলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব। করার পরে একদম আমরা আলোচনা করব আমাদের স্টেট রিঅর্গানাইজেশন সম্পর্কে। ঠিক আছে? পরের দিনের কোনো এমনি পড়া থাকলো না। তোমরা এমনি জিনিসগুলো পড়ে রাখবে, তবে তোমরা নেক্সট দিনের জন্য একটু যদি পড়া থাকে তাহলে হচ্ছে গণপরিষদ সম্পর্কে একটু দেখে রাখতে পারো, যে গণপরিষদ যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা সম্পর্কে ডিসকাস করো। গণপরিষদের অধিবেশন সম্পর্কে, কিভাবে গঠিত হলো, ঠিক আছে, এর পেছনে কিভাবে হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে মন্ত্রীরা কি হলো, প্রথম শিল্পমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী কে হলো, এগুলো সম্পর্কে একটু ডিসকাশন হবে পরে। ওকে।